ওরে বাবা রে, উফ, কি ভয়ঙ্কর ঝড়! গেল গেল গেল, আরে সব উড়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা! শুধু ঝড় হলো তো না হয় হতো, সঙ্গে আবার বৃষ্টি, সব ভেসে গেল সব। এই ঝড় বৃষ্টিতে আমরাও এবার ধনে প্রাণে মারা গেলাম। বাঁচাও 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 বাঁচাও! কি যে করি! না 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 না, কয়েকদিন ধরেই মহারাজকে যেন কেমন অস্থির দেখাচ্ছে। কিসের যেন এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছেন। সব সময় কি যে এত ভাবছেন মহারাজ কে জানে। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে খাম্বাজ রাজ্যের ক্ষতি হলো, আর তারপর থেকে মহারাজের ঘুম উড়ে গেল। তবে যাই হোক, মহারাজের ভাবগতিক কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। মনে হয় উনি কোনো ভীষণ মানসিক চিন্তায় আচ্ছন্ন। আয়, তোমরা একটু চুপ করবে? আমার আর কিছুই ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই মন মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ওই পাক মেরে মেরে উঠছে, তাদের ওই মন থেকে বের করে আনুন। বার করব বললেই কি আর দুম করে বার করা যায়? ছোট হয়ে বসে আছি। ও, কত কি করার আছে, তবু কিছুই করতে পারছি না। মহারাজ, আপনার অস্বস্তির কারণ বোধহয় বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই সাধারণ অসহায় মানুষের কষ্টের কথা ভেবে কষ্ট পাচ্ছেন। ঠিক ঠিক বলেছ গোপাল, তুমি আমার অস্বস্তির কারণ ঠিক ধরেছ। সাধে কি বলি, তুমি আমার মনের কথা পড়তে পারো। এমনিতেই তো যা দেরি হবার হয়ে গেছে। পাশের রাজ্যে কত মানুষ অকাল বর্ষণে তাদের সর্বস্ব হারালো। আমার কেবলই মনে হচ্ছে আমি যেন রাজধর্ম পালন করতে পারছি না, আর সেই জন্যই তো আমি ছটফট করছি। এই জন্যই তো আপনি মহান। পাশের রাজ্যের প্রজাদের জন্যেও আপনার এত চিন্তা। এমন আর কজন রাজা করে মহারাজ? মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উছলে উঠছে। হ্যাঁ, অসহায় মানুষরা দলে দলে রাজ্যের সীমান্তে এসে জড়ো হচ্ছে। তাদের জন্য যে কি করি, মহারাজ, আমি বলি কি, ওদের মধ্যে কিছু জনকে একত্রিত করে যদি তাদের খাওয়া দাওয়া আশ্রয় ব্যবস্থা করতে পারা যেত, তাহলে সাধারণ মানুষের জন্য কিছু করা যেত। এ তো অতি উত্তম প্রস্তাব মন্ত্রী মশাই। আর মহারাজ, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। এই দায়িত্ব আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি ঠিক সবাইকে এক জায়গায় এনে ওই যাকে বলে নরনারায়ণ সেবা, সেই সেবার ব্যবস্থা করে দেবো। আর সেই তালে নিজের ট্যাগটাও একটু ভারী করে নেব। তবে আমি থাকতে সেটা যে সহজে হবে না মন্ত্রী মশাই। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, ওই রাজ্যের প্রজাদের দুর্দিনে আমরা ওদের পাশে আছি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র এই রাজ্যের সীমানায় জড়ো হওয়া প্রতিবেশী রাজ্যের দুর্গতদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তাদের জন্যে আগামী কিছুদিন রাজবাড়ির লঙ্গরখানা খুলে দেওয়া হচ্ছে। খাম্বাজ রাজ্যে অবস্থার উন্নতি হলে তারা আবার নিজের রাজ্যে ফিরে যাবে। শোনো শোনো শোনো। আমাদের কপাল সত্যি খুলে গেল মনে হচ্ছে, বল? চল চল, রাজামশাই যখন আমাদের কথা ভেবেছেন, তখন আর চিন্তা নেই। দিন কয়েক অন্তত পরিবার নিয়ে খেয়ে পড়ে থাকি। আমার ঘোষণায় তো বেশ ভালো সাড়া পড়েছে দেখছি। অনেক অসহায় দুর্গত এসে হাজির হয়েছে দেখছি। যাক যাক বাবা, ওদের জন্য কিছু করতে পারছি ভেবেই আমার ভালো লাগছে। হাজির আবার হবে না? ওদের জন্য মহারাজের এত ভালোবাসা, এত দরদ। আহ, এমন মহারাজ কজন প্রজার ভাগ্যে জোটে? হ্যাঁ, এই
বলো সবাই, জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজের জয়, জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয়। এই হয়ে গেছে ব্যাস ব্যাস গেছে গেছে গেছে। বাবা, এই চিড়ে চ্যাপটা ভিড়ে কোন রকমে গলে প্রাণ নিয়ে হাজির হওয়াই মুশকিল। এই যে গোপাল, আমি বলেছিলাম না, প্রচুর অসহায় মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে কষ্ট পাচ্ছে। এখন নিজের চোখেই দেখো। হ্যাঁ, লোকজন যে কিছু জড়ো হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। তবে তো আর কথাই নেই, কে বলে কৃষ্ণনগরের রাজা প্রজাবৎসল নয়? হ্যাঁ, এরপর আর কি প্রমাণ করতে বাকি থাকে? মন্ত্রীর পাল্লায় পড়ে মহারাজেরও মনে দেখছি অহংকারের মেঘ জমছে। না না না, এ তো ভালো লক্ষণ নয়। ওহ, তোমার আবার কি হলো গোপাল? নিজের মনে কি সব বিড়বিড় করে যাচ্ছ তখন থেকে? না, প্রমাণ মানে তো যা হবার সব তো হয়ে গেছে, কিন্তু এবার এদের কি করবেন মহারাজ? এইভাবে কতদিন চলবে? খাম্বাজ রাজের সঙ্গে কথা বলে এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে মহারাজ। বোঝো কাণ্ড, আমি কোথায় লাভের গুড় চাটবো বলে হাতে হাতে ঘষাঘষি করছি, আর গোপাল চাইছে সেই গুড়ের বাটি ছুঁড়ে ফেলে দিতে। না 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 না, তাই আবার হয়? হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। খবরদার নয় মহারাজ, পাশের রাজ্যের প্রজার সেবা করার এমন সুযোগ একবার যখন পেয়েছেন, তখন সেটা আর তার কথায় এমনি এমনি হাতছাড়া করবেন না। সেটাও অবশ্য ঠিক, এমন সুযোগ কি আর বারবার আসে? না 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 মন্ত্রী, তাহলে বরং তুমি না হয় ওদের থাকা খাওয়ার ব্যবস্থার দিকেও নজর দাও। যা হবার তাহলে তো তা ওই মন্ত্রীমশাইয়েরই হলো, এটাই তো উনি চাইছেন। এই তালে মন্ত্রীমশাই গাছেরও খাবেন আর তলারও কুড়োবেন। ওদের তো দেখছি আজ বেশ পা ভারী হয়েছে। হ্যাঁ, না ডাকলে দর্শন পাওয়া যায় না। কি করব মন্ত্রী মশাই, আজকাল তো আপনি তেমন ভাবে ডাকেনও না। আপনি ডাকলেই কিন্তু ওই আমরা একেবারে এক পায়ে তৈরি। হ্যাঁ, দূর হতভাগা, আগে কাজটা বুঝে নে। ভিড়ের মাঝে আমাদের কাজ গুছিয়ে নিতে হবে। ও, লঙ্গরখানায় খানা পিনা চলছে, আর সেখান থেকে আপনার জন্য কিছুটা সরিয়ে আনতে হবে, আর সেইখান থেকে আপনি নিজে খাবেন আর আর আমাদেরও দেবেন, তাই তো? দূর হতভাগা, আমি কি আর ওসব খাবো বলে ল্যাং ল্যাং করছি? আমি তো চাইছি খাবার তৈরি হবার আগেই কাঁচা মাল সাবার করে দিতে। চালের বস্তা ডালের বস্তা সোজা পথে আসবে, আর বাঁকা পথে বেরিয়ে গিয়ে আমার ট্যাঙ্ক ভারী করবে। আপনার মনে মনে তাহলে এই আছে? শুধু কি এই, মন্ত্রী মশাই যে কত দিকে কত জাল ছড়িয়ে রেখেছে সে খবর তুই কি করে জানবি? এটা অবশ্য তুই খারাপ কিছু বলিসনি। তাহলে শোন, চারিদিকে মাথা দিতে গিয়ে যাতে মাথা খারাপ না হয়ে যায়, তার জন্যে আমি এখন একটা খেরোর খাতাও রাখছি। মন্ত্রী মশাইয়ের দেখছি একেবারে পাকা কাজ। থাক থাক, আমার কাজ নিয়ে আর তোদের কাটাছেঁড়া করতে হবে না। তোরা নিজের চরকায় তেল দে, মানে যা যা যেমন যেমন ভাবে বলছি ঠিক তেমন ভাবে করে ফেল। ওহ, মহারাজ যখন দিচ্ছেন একেবারে উপর করে দিচ্ছেন। ওহ, কি বিশাল আয়োজন! এই যা ব্যবস্থা দেখছি, ওই খেয়ে পড়ে বেশ কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, তবে এর মধ্যে মহারাজের আবার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আচ্ছা, তুই কি খালি ওই আজে বাজে ছাড়া ভালো কিছু ভাবতে পারিস না? হ্যাঁ হ্যাঁ, ওসব না ভেবে এখন যা পাচ্ছিস তাই চেটে পুটে খেয়ে নে দেখি, পরের চিন্তা পরেই করবি। আরে 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 কি হলো ভাই? হ্যাঁ,
কি হলো? আরে তোমরা ধাক্কা ধাক্কি করছো কেন? খাবার শেষ, ভাঁড়ার নাকি ফাঁকা হয়ে গেছে। এখন ধাক্কা ধাক্কি করবো না তো কি কোলাকুলি করবো? সে কি কথা, মহারাজের আয়োজন তো বিশাল। হ্যাঁ, কত কত আয়োজন এত তাড়াতাড়ি হুঁশ হয়ে গেল। কাঁচা মালের জোগাড় না থাকলে হালুই করে রাঁধবে কি? আমার তো মনে হচ্ছে মহারাজ নাম যা কেনার কিনে নিয়ে এখন সব চেপে দিয়েছেন। ঠিক বলেছিস, আর কাজ না করলে খাবো কি? আরে না খেলে বাঁচবো কি করে? হ্যাঁ, কাল থেকেই আমরা আবার আমাদের রাজ্যে ফিরে যাব, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের ভরসায় থাকবো না। মহারাজ দেখুন একবার, সব ঠিক আপনার মনের মতো করে ব্যবস্থা করেছি। আয়োজনে কোনো ত্রুটি নেই। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি বেশ খুশি হলাম। সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে আমার মন সত্যি চনমন চনমন করছে। ইস, মহারাজ যদি একবার বুঝতেন যে এই তালে মন্ত্রী আরাম করে মহারাজের ঘাড় মটকাচ্ছে। কবে যে মহারাজের সুবুদ্ধি জাগবে, মিথ্যে খ্যাতির ভূত কাঁধ থেকে যে কবে নামবে। মনের মধ্যে যে অশান্তিটা এতদিন খচখচ করছিল, আজ যেন সেটা ফস করে আলগা হয়ে গেল। তাতে যে দক্ষযজ্ঞ শুরু হয়েছে দেখছি। এখন আর কি হয়েছে মহারাজ, কি আলগা হবে সেটা ভেবেই তো আমি একেবারে কেঁপে কেঁপে উঠছি। 55 বস্তা চাল, 13 বস্তা ডাল, আনাজপাতি ওইদিকে, জ্বালানি কাঠ সব মিলে 100 মোহর। আর এইদিকে আরো যোগ হলো, এই না না মনে হচ্ছে গোলমাল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে। এই লঙ্গরখানার দান খয়রাতের হিসেব কষতে কষতে মনে হয় মন্ত্রীমশাইয়ের মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে। সেই কখন থেকে বসেছে আর কি সব ওই কায়দা কানুন করে যাচ্ছে, তবু মনে হয় এখনো ওই পুরো হিসাবটা বাগে আনতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মনে পড়েছে, মিঠাইয়ের হিসাবটাই তো ধরা হয়নি। এবার মনে হচ্ছে মিলে যাবে। নয়া নয়া বাবা, লাভের গুণের হিসেব আমাকে রাখতেই হবে। একবার কেন, বারবার করুন, তবে একটু রয়ে সয়ে করুন, না হলে কলম ঘষে ঘষে খাতার পাতা যে ছিঁড়ে যাবে। এই ব্যাপার কি? হ্যাঁ, এমন সময় হঠাৎ এখানে ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, হিসেব মিলাতে গিয়ে যে ওই মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলার জোগাড়, তা সব মিলিয়ে ওই শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মানে সব মিলিয়ে মানে তা দাঁড়ালো হিসেব যা। না না, তোদের কেন বলবো? বলবো না, কিচ্ছু বলবো না। তবে আমরা কিন্তু আপনাকে বলবো, সব বলবো। যেখানকার লোক সেখানে ফিরে যাচ্ছে, খাবারে টান পড়তেই ওরা সুসুর সুসুর করে ফেরত যাচ্ছে। আপনার হিসেবের খাতা এবারে বন্ধ হলো বলে। হ্যাঁ, সে কি রে? না না, হাতের লক্ষ্মী এভাবে ফসকে যাওয়ার আগে আর একবার মোটা দাও মারতে হবে। না না না, আরে আরে, আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। এত কিছু করার পরেও সবাই নাকি আমার বদনাম করতে করতে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। ও, ভেবে ভেবে আমারও তো হাত পা সব অস্থির হয়ে যাচ্ছে। না না মহারাজ, এখন তো অস্থির হলে চলবে না। তবে কি মহারাজ আনন্দে আটখানা হয়ে গড়াগড়ি খাবেন? সিদ্ধান্ত তো মহারাজকে একটা কিছু নিতেই হবে। তবে যা হয়েছে সে বরং একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু এই সময় হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে মহারাজ? এটা আপনার সম্মানের ব্যাপার। এখানে যদি এই লোকগুলো খাম্বাজ রাজ্যে ফিরেও আপনার বদনাম করে, তাহলে যে আপনার মান সম্মান এসব নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, আরে আমিও তো সেটাই ভাবছি। কিন্তু খাওয়ার ব্যবস্থা করা ছাড়া আর কি বা করতে পারি এখন ওদের জন্য? কেন মহারাজ, অন্যের ব্যবস্থা করেছেন, এবার যদি বাসস্থানেরও ব্যবস্থা করে দেন, তবে ওরা একেবারে ভক্তিতে গদগদ হয়ে আপনার জয়গান করবে। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। বেশ বেশ, তাহলে তার জন্য যা করার সেটা করে ফেলো। তবে কোনোভাবেই বদনাম হওয়া কিন্তু চলবে না। না না মহারাজ, আমি থাকতে আপনি বদনাম হবেন কেন? আমি পাইকারি দরে ছাউনির ব্যবস্থা করেছি।
জনগণকে সেবা করায় যে আপনার সামনে কেউ নেই সেটা ভালো করে বুঝিয়ে দেব। আমি বলি কি মহারাজ, ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হতো না? মানে ওই যে যারা যাচ্ছে তারা তো এমনি একদিন না একদিন নিজের রাজ্যে ফিরে যেত, তাদের আর মিছি আদর করে এখানে রাখার কি দরকার মহারাজ? গোপাল তো ঠিকই বলেছে, এতে করে আমাদের কোষাগারের ওপর থেকেও চাপটা কমবে। আর মহারাজের যা বদনাম হবার সে তো হবেই। তবে যাই বলো আর তাই বলো, শেষ চেষ্টা করে একবার দেখতে হবে। হ্যাঁ মন্ত্রী, এতটাই যখন করলাম তখন আরেকটু না হয় করেই দেখি। আহা, এইভাবেই হাত পা ছড়িয়ে যদি বাকি জীবনটাও কাটিয়ে ফেলা যেত তাহলে কি ভালোই না হতো। তবে আমরা কিন্তু যা দেখার দেখে এসেছি। হ্যাঁ গো, তুমি যেমন বলেছিলে তেমনি মন্ত্রী মশাইয়ের উপর নজর রেখেছি। চাল ডাল সরানোর পরে মন্ত্রী মশাই এবার ছাউনিও গুটিয়ে ফেলেছেন। তবে ওর সব হিসাব নিকাশ একটা লাল খেরোর খাতায় তুলে রেখেছে। আরে বাস, করেছিস কি? আরে তোরা তো দেখছি একেবারে হাঁড়ির খবর নিয়ে চলে এসেছিস। বেশ, তবে এতটাই যখন করেছিস তখন আরেকটা কাজ করে ফেল, তাহলেই মন্ত্রী মশাইয়ের সব কেরামতিতে একেবারে কেরোসিন হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, এটা তো আমাদের বাহাতের কাজ। আমরা হুট করে যাব আর টুক করে নিয়ে চলে আসব। যা, মন্ত্রী মশাই আর কিছু বাড়াবাড়ি করার আগে তোরা তাহলে কাজের কাজটা করে ফেল, যা। এই যে মন্ত্রী, ব্যাপার কি? ওদিকে সব ঠিক আছে তো? আর এই গোপালও হয়েছে সেরকম। ওকে বললাম সব দিক দেখে আমায় জানাতে, এখন তো দেখছি তারও কোনো পাত্তা নেই। আমি থাকতে মহারাজ আপনি ওই গোপালের ওপর ভরসা করছেন? মহারাজের নাম বদনাম, রাজ্যের ভালো মন্দ এইসবের ওই টেকো আর কি বুঝবে? আগে যা বুঝবার এবার শুধু মন্ত্রী মশাই বুঝবেন, আর যতটুকু জানবার তার পুরোটাই জানা হয়ে গেছে। আপনার এই কারবারে ঝাঁপ ফেলার কাজটুকুই যা বাকি আছে মহারাজ। এই রে, টেকোটা যদি এবার পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেয় তাহলে আমাকে ওই ঘটি উল্টে বসে থাকতে হবে। যা একটু খুচরো খাজরার মুখ দেখেছিলাম তা মনে হয় আর কপালে বেশি দিন নেই। এই, তুমি কি বলতে চাইছো সেটা একবার বলে ফেলো তো গোপাল। এই তো বলছি মহারাজ, অসহায় প্রজারা পেট ভরে খেতে পায়নি, কারণ কাঁচামালের অভাবে রান্নাই হয়নি। তারপরে ছাউনি দেবার কথা হলেও সেসব নেবার আগেই তারা রাজ্য ছেড়েছে। কিন্তু সব খরচই তো মন্ত্রী কড়াই গন্ডায় বুঝে নিয়েছে। মন্ত্রী মশাই এই কদিন আপনার মাথায় হাত বুলিয়ে ভালোই তেলপাট করেছে, আর তলে তলে নিজের ট্যাক ভরেছে। আয়, এ কি শুনছি মন্ত্রী? শোনান না মন্ত্রী মশাই, আপনি নিজে মুখেই হিসেবটা বলুন। এই তো না, মানে এই রে, মনে হচ্ছে মন্ত্রী মশাই হিসেবটা শেষ অব্দি ঠিকঠাক মিলিয়ে উঠতে পারেননি। যা ঢোক গিলছে, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে গো। না 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 না, দুধে দুধে ওই মন্ত্রী মশাই বুঝে উঠতেই পারছেন না যে ওই কোনটা ঠিক করবেন। আমার তো মনে হচ্ছে ওই জলে দুধ মেশাবে না ওই দুধে জল মেশাবে। এই, অত মানে না করে এই কদিনে মোট খরচের হিসেবটা কি দাঁড়ালো সেটা এখন বলো দেখি। তবে সাবধান মহারাজ, খরচের বহর শুনে আপনি কিন্তু আর দাঁড়াবার মতো অবস্থায় থাকবেন না। এই তো 5, না মানে 10, না মানে 5 আর 10-এ যেহেতু সব গুলিয়ে যাচ্ছে। কিচ্ছু গোলায়নি, আর গুলিয়ে গেলেই বা গুলোতে দেব কেন? কই রে, কোথায় গেলি রে? নিয়ে আয় দেখি খাতাখানা। এই যে মহারাজ, মন্ত্রী মশাই এই খেরোর খাতাতেই সব হিসেব লিখে রেখেছেন। দাদু যেমন বলেছিল আমরাও তেমনি তককে তককে থেকে সেই খাতা তুলে নিয়ে চলে এসেছি। এবার মনে হয় মন্ত্রী মশাই আচ্ছা জব্দ হবেন। কি, এ তো মারাত্মক ব্যাপার মনে হচ্ছে। এ তো একদম ধরা ছোঁয়ার বাইরে। মহারাজ,
একবার ভেবে দেখুন, এভাবে আর কিছুদিন চললে তো রাজকোষাগার একেবারে ফাঁকা হয়ে যেত। আর কোষাগার ফাঁকা হয়ে গেলে তো এই রাজ্য চালানোটাই মুশকিল হয়ে যাবে। সর্বনাশ, গোপাল যে আমার ঘরে ঢুকে একেবারে ব্রহ্মাস্ত্র হাতিয়ে নিয়ে এসেছে। না না, বাঁচার আর কোনো রাস্তা নেই। মহারাজ এবার আমাকে ছেড়ে কথা বলবেন না। সে তো দিতেই হবে। তোমার কৃতকর্মের ফল তোমাকে পেতেই হবে। তুমি নিজের দায়িত্বে পায়ে হেঁটে খাম্বাজ রাজ্যে গিয়ে ওই সব ছাউনি বিতরণ করে আসবে। ওরে বাবা রে, মরে যাবো মহারাজ, মরে যাব। এই বয়সে এত হাঁটাহাঁটি করলে হাঁটু খুলে হাতে চলে আসবে। ওরে বাবা রে, ওরে বাবা, আমাকে মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। আয়, কান্নাকাটি বন্ধ করো। যাও, এক্ষুনি হাঁটাহাঁটি শুরু করে দাও। যাও বলছি, না হলে কিন্তু। না না, আর কিছু বলবেন না মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই গেলাম বলে এই পালাই। মন্ত্রী মশাইকে না হয় শাস্তি দিলেন, কিন্তু আপনিও যে মন্ত্রী মশাইয়ের কথা শুনে নিজের সুনাম বাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, সেটা কি ঠিক হয়েছে মহারাজ? সত্যি গোপাল, সুনাম কেনার নেশায় আমিও বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি। না, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ। এমন কাজ আর কখনো করব না। এই রাজধর্ম দেখাতে গিয়ে আমি মহা অধর্ম করে ফেলেছিলাম। গোপাল, তুমি আমায় আবার সঠিক পথে ফিরিয়ে এনেছো। তোমার সত্যি কোনো তুলনা নেই। সেই জন্যই তো বলি মহারাজ, আমাদের কপাল খুব ভালো, কারণ গোপাল আছে আমাদের সঙ্গে। হ্যাঁ, ঠিক বলেছ। যার সঙ্গে আছে গোপাল, তার কে মারে কপাল। কি হে রাজপণ্ডিত, পুজোর আর কতদিন বাকি? আর বেশি দিন বাকি নেই মহারাজ। তাহলে তো এখন থেকেই তোড়জোড় শুরু করে দিতে হয়। হ্যাঁ, সে তো দিতেই হয় মহারাজ। রাজবাড়ির পুজো বলে কথা, যেমন তার জাঁকজমক তেমন তার খরচ। মন্ত্রী, রাজকোষে কত টাকা আছে বলো তো? বুঝতেই তো পারছো দুর্গোৎসবে কি বিশাল অর্থ ব্যয়। সে তো বুঝতেই পারছি মহারাজ, কিন্তু সমস্যা হচ্ছে যে রাজকোষ তো প্রায় শূন্য। সে কি, রাজকোষে টাকা নেই? কিন্তু এই বছর তো খুব ভালো রকমের খাজনা আদায় হয়েছে। অস্বীকার করছি না, কিন্তু আয়ের থেকে ব্যয় যে বেশি মহারাজ। এ আবার কিরকম কথা বলছেন মন্ত্রী মশাই? এই কমাসে তো তেমন কোনো বড় রকমের খরচা হয়নি। এই তুমি থামাতে গোপাল, সব ব্যাপারে তোমার ওই অনাবশ্যক নাক গলানোটা বন্ধ করো। এই বাবা, আমি আবার নাক গলালাম কখন? আমি তো সত্যি কথাটাই বললাম। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। এই কমাসের মধ্যে তো এমন কোনো বড় রকমের খরচা হয়নি। তাহলে রাজকোষ শূন্য হয়ে যায় কি করে? সব টাকা যে আমি পকেটে পুড়ে দিয়েছি। মানে আপনি কি আমায় সন্দেহ করছেন মহারাজ? দেখো মন্ত্রী, সন্দেহ বিশ্বাস কোনোটাই আমি করতে চাই না। আমি শুধু কালকের মধ্যে পুরো হিসেব দেখতে চাই। এই মরেছে, কালকের মধ্যেই আর 2-1 দিন সময় দিলে হয় না? না, হয় না। কালকের মধ্যেই এই রাজসভায় তোমায় পুরো হিসেব পেশ করতে হবে। আর এই নিয়ে কোনো টালবাহানা আমি শুনতে চাই না। মনে রাখবে, এটাই আমার আদেশ। আসল হিসেবের খাতায় 1,29,000 টাকা উদ্বৃত্ত, কিন্তু সেই সমস্ত টাকা দিয়ে তো বউয়ের জন্য গা ভর্তি গয়না কিনে ফেলেছি। নকল এই হিসেবের খাতায় তাই এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে খরচ দেখাতে হবে যে হাতে থাকবে মাত্র 300 টাকা। যত রাতই হোক না কেন, আজ রাতের মধ্যেই নকল হিসেব শেষ করে ফেলতে হবে। বাবা, আমার নামও মন্ত্রী, এমন হিসেব সাজিয়ে দেব না মহারাজ কেন, মুর্শিদাবাদের নবাব অবধি আমার হিসেবের কোনো ত্রুটি ধরতে পারবে না। আমার মন বলছে রাজকোষের হিসেবে মন্ত্রী নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়ে বসে আছে। তাই আজ রাতের মধ্যেই সব হিসেব ওলট পালট করে কাল নতুন খাতা লিখে এনে মহারাজের কাছে পেশ করবে। যাই, রাতের অন্ধকারে একবার মন্ত্রীর বাড়ি গিয়ে উঁকি মেরে দেখে আসি।
বলো তো? গোমরা মুখে রাজসভা থেকে ফিরে এসে গোছ হয়ে বসে রইলে, দুপুরবেলা ভালো করে ভাত অব্দি খেলে না, আর সন্ধে হতে না হতে সেই যে খাতা মুখে করে বসলে তো বসেই আছো, খাবে কখন? এই আমি কিন্তু আজ কচি পাঁঠার ঝোল করেছি, সেই সঙ্গে গরম গরম লুচি ভেজে দেব, এসো। দেখো কাজের সময় বেশি ভেজর করো না তো। লিখছো তো খাতা, তা খাওয়ার পর লিখলে ক্ষতি কি? এসব তুমি বুঝবে না। যদি কালকের মধ্যে রাজকোষের হিসেব ঠিকঠাক মিলিয়ে দিতে না পারি, তাহলে মহারাজ না ওই কচি পাঁঠার মতো ড্যাং করে আমায় বলি দিয়ে দেবেন। বুঝতে পেরেছি, হিসেবে নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছো। সে তো তোমার জন্যই পাকিয়েছে। আমার জন্যে? তোমার গা ভর্তি নতুন নতুন গয়না, তারপর দুবেলা কোপ্তা, কালিয়া, পোলাও এসব করতেই তো রাজকোষের সব টাকা জলের মতো বেরিয়ে গেছে। আমার জন্য বেরিয়ে গেছে? ঠিক আছে, আমাকে নিয়ে তোমার এতই যখন সমস্যা, তখন থাকবো না এই বাড়িতে। গাড়ি ডেকে দাও, আজ রাতে আমি বাপের বাড়ি চলে যাব, কখনো ফিরে আসবো না এখানে। যাও। এই দেখো সামান্য কথায় কেমন খেপে গেল। গিন্নি, ও গিন্নি, শোনো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না, চলে আমি যাবই। এই এমন রাগ করে না লক্ষ্মীটি। ও লক্ষ্মী বলো আর লক্ষ্মী ছাড়াই বলো, আমি চলে যাবই। তুমি চলে গেলে আমায় রেঁধে বেড়ে খাওয়াবে কে? হ্যাঁ, কি খাতা কোথায় গেল? হ্যাঁ, আমার হিসেবের খাতা কে নিল? সে আমি কি করে বলবো? সব কিছু তোমার জন্যে। তোমার মনোরঞ্জন করতে গিয়েই আজ আমি ধনের প্রাণে মারা গেলাম। হায় 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 হায়, কে নিল খাতা? কি ব্যাপার, সকলেই রাজসভায় হাজির, অথচ গোপাল আর মন্ত্রীর দেখা নেই কেন? গোপালের চাল গদাই লস্করি, আর মন্ত্রী ভাবছে কি করি। ওই তো মন্ত্রী এসে গেছে। কিন্তু সাথে তো হিসেবের খাতা দেখছি না। মন্ত্রী, হিসেবের খাতা আনুনি? কি করে আনবো মহারাজ? কাল রাতে চোর এসে আমার ঘর থেকে হিসেবের খাতা চুরি করে পালিয়ে গেছে। সে কি, তোমার ঘরেও চোর? তাও আবার যে সে চুরি নয়, একেবারে হিসেবের খাতা। বলুন তো মহারাজ, কি দিনকাল পড়লো? দিনকাল সত্যি খারাপ পড়েছে মন্ত্রী মশাই, না হলে আমাদের মহামান্য মন্ত্রী মশাইকে জাল হিসেবের খাতা তৈরি করতে হয়। মানে? এই দেখুন, আসল আর নকল খাতা। আসল খাতায় উদ্বৃত্ত রয়েছে 1,29,000 টাকা, আর মন্ত্রী মশাইয়ের তৈরি নকল হিসেবের খাতায় কিন্তু 1 টাকাও উদ্বৃত্ত নেই, উল্টে 10 টাকা ঘাটতি দেখানো হয়েছে। এসব মিথ্যে কথা মহারাজ, গোপাল আমাকে ফাঁসাতে চাইছে। তাই নাকি? কিন্তু হাতের লেখা তো আর মিথ্যে কথা বলতে পারে না। ভালো করে খাতা দেখে বলুন তো মহারাজ, নকল খাতার হাতের লেখা মন্ত্রী মশাইয়ের না আমার? হ্যাঁ, দুটো খাতার হাতের লেখাই তো মন্ত্রী। মন্ত্রী, তুমি এত বড় চোর, এতগুলো টাকা তুমি পেটে পুরে দিয়েছো। ভুলে গেছে মহারাজ, কথা দিচ্ছি এমন কাজ জীবনে আর কখনো করব না। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমার মতো চোরকে ক্ষমা? যাও 6 মাসের জন্য বরখাস্ত করলাম তোমাকে। এই 6 মাস তুমি রাজসভায় ঢুকতেও পারবে না, আর কোন রকম বেতনও পাবে না। তাহলে যে আমি না খেতে পেয়ে মরে যাব মহারাজ, মরে যাবে? আর তোমার মরার তো এই শুরু। আজ বিকেলের মধ্যেই তোমায় গুনে 1,29,000 টাকা শোধ করে দিয়ে যেতে হবে, না হলে তোমার ভিটে মাটি সবকিছু কেড়ে নেব আমি। গোপাল, ওই বেটা গোপালের জন্য আজ আমার এই দশা।
আমিও ছাড়বো না। যেন তেন প্রকারেণ এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। গোপালের যা বুদ্ধি, তাতে ওর কোনো ক্ষতি তুমি করতে পারবে না, এই বলে দিলাম। ছাড়ো তোমার গোপালের বুদ্ধি। আরে প্রাণটা যদি না থাকে তাহলে বুদ্ধি আর থাকবে কোথায়? হ্যাঁ বাবারে বাবা, কি বলছো তুমি? প্রাণ থাকবে না মানে? এটা সময় এলেই বুঝতে পারবে। আরে 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 কোথায় যাচ্ছো? শোনো শোনো। বলি, বাড়ির অবস্থাটা একবার দেখেছো? ঘরের চাল যে এদিক ওদিক দিয়ে খসে খসে পড়ছে। তাতে আমি কি করব বলো তো? হাতে এমন কোনো বাড়তি পয়সা নেই যে ওই ঘরের চালটা সারাই। আহা, কি কথাই শোনালেন রে। হাতে পয়সা নেই, তা হাতে যদি পয়সার এতই টানাটানি, তাহলে আর মহারাজের চাকরি নিয়ে পড়ে আছো কেন? মহারাজের চাকরি ছেড়ে তো নিজেই স্বাধীনভাবে চিকিৎসা শুরু করতে পারো। হ্যাঁ, তা করতে পারি, কিন্তু তাতে ওই পয়সা এলেও কোনো ইজ্জত নেই, বুঝেছো? সে আর বুঝিনি। পাঁচজনে তোমার রাস্তাঘাটে রাজবৈদ্য বলে সম্মান করে, আর সেই আনন্দেই তুমি দুহাত তুলে নৃত্য করো। মনে হচ্ছে ঠিক সময়ে এসে পড়েছি। বেশ করব, দেব, 100 বার দেব। আর কান খুলে শুনে নাও, বর্ষার আগে যদি আমাকে পাকা বাড়ি না বানিয়ে দাও, তাহলে আমি জন্মের মতো তোমার এই সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। হ্যাঁ। হায় ভগবান, এই অবুঝ মহিলাকে আমি যে কি করি। একি মন্ত্রীমশাই, আপনি এই সময় আমার বাড়িতে? একটু আড়ালে চলো, কথা আছে। আমি আড়াল থেকে তোমাদের কথা শুনেছি। শোনো, তোমার পাকা বাড়ির সমস্ত খরচ আমি দেব। আপনি দেবেন? কিন্তু কেন? দেখো, বিনা কারণে আমি কোনো কাজ করি না, তাই টাকা দেব একটা শর্তে। শর্ত? হ্যাঁ, শর্ত। তুমি যদি আমার কথা মতো কাজ করো, তাহলে তোমার পাকা বাড়ি হতে আর কোনো বাধা থাকবে না। বলুন তাহলে আপনার শর্ত। না 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 মন্ত্রীমশাই, না না না, এই আমার দ্বারা সম্ভব নয় মন্ত্রীমশাই। আমি বৈদ্য, জীবন দেওয়া আমার কাজ, জীবন নেওয়া নয়। ঠিক আছে, তাহলে এমন এক কাজ করো যাতে হতচ্ছাড়া বেঁচে থেকেও আদমরা হয়ে থাকবে। ব্যাটার না চলবে হাত পা, না কাজ করবে মাথা, আর এইটুকু করে দিতে পারলেই আমি নিজে খুশি হয়ে তোমাকেও খুশি করে দেব। কি রাজি তো? এটা ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, আমি রাজি। গোপাল, বাজার যাচ্ছ নাকি? হাতে বাজারের থলি নিয়ে আপনার বাড়ি যখন যাচ্ছি না, তখন বাজার ছাড়া আর কোথায় যাব বলুন? দারুণ বলেছো কিন্তু। তবে গোপাল, আজ দুপুরে যে তোমায় কষ্ট করে একবার ওই আমার বাড়িতে যেতে হবে। কেন? আসলে আমার গিন্নির বড় ইচ্ছে যে পঞ্চব্যঞ্জন রেঁধে তোমাকে খাওয়ায়। তাই নাকি? বাবা, খুব ভালো খবর তো। খেতে যে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, বৌঠানকে বলে দেবেন তার নিমন্ত্রণ রক্ষা করতে আমি অবশ্যই আসবো। এখন আসি তাহলে। হ্যাঁ, এসো। জানি না মন্ত্রীর কথায় নেচে কাজটা কতটা ঠিক করছি না ভুল করছি। গিন্নি, এই নাও বাজার। কি আনলে আজ বাজার থেকে? ওই তো উচ্ছে, ঝিঙে, আলু, পটল, মূলো আর পাকা পোনা। ও মা গো, সূর্য আজ কোন দিকে উঠেছে গো? চুনো মাছের বদলে কিপটে বুড়ো আজ পাকা পোনা এনেছি কি আর এমনি? আজ দুপুরে রাজবৈদ্যর বাড়ি আমার নিমন্ত্রণ, তা সেখানে আমি কত ভালো ভালো খাবার খাবো, তাই ভালোবেসে তোমার জন্য পাকা পোনা এনেছি। বেশ জমিয়ে কালিয়া বানিয়ে খেও। হ্যাঁ গা, আমার জন্য তুমি এত ভাবো? সে তো বিয়ের পর থেকেই ভাবি গিন্নি। শুধু দুঃখের কথা, আমার ভালোবাসা মাখানো সেই ভাবনা
তুমি বুঝতে পারো না। মরণ! আহ, মাছের কালিয়াটা যা হয়েছে না। তাহলে আর এক টুকরো মাছ দি। না না বৌঠান, আর না, অনেক খাওয়া হয়ে গেছে, আর পারবো না। পারবো না বললে হবে গোপাল? হ্যাঁ, এখনো তো পায়েস বাকি আছে। এরপরেও পায়েস? হ্যাঁ হ্যাঁ, পায়েস। তুমি তো পায়েস খেতে খুব ভালোবাসো। তা বাসি, কিন্তু এত খাওয়ার পর। না 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 না, কোনো অজুহাত আমি শুনবো না। আরে আরে, যাও 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 যাও, ওই গোপালের জন্য ওই পায়েস নিয়ে এসো, যাও যাও। কি শুধু আমার জন্য কেন রাজবৈদ্য, আপনি পায়েস খাবেন না? আপনি তো পায়েস খেতে খুব ভালোবাসেন। না গোপাল না, মনে হচ্ছে আমার রক্তে ওই শর্করাটা একটু বেড়েছে, তাই ওই মিষ্টি খাওয়া একেবারে বন্ধ। নাও 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 নাও, আমার কথা না ভেবে তুমি ওই তাড়াতাড়ি পায়েসটুকু খেয়ে নাও তো। গিন্নি, ও গিন্নি। ও, এসে গেছো? তা কিরকম খেলে গো? হ্যাঁ, প্রচুর খাইয়েছে বুঝলে, মাছ, মাংস, পায়েস। ওহ, শরীরটা একেবারে আইঢাই করছে। এই কি হলো? ধপ করে অমন দাওয়ায় বসে পড়লে কেন? হঠাৎ করে শরীরটা কেমন আনচান করতে শুরু করে দিল। আরে বাবা, বড্ড কষ্ট হচ্ছে যে। কি হলো? সুস্থ সবল মানুষটা এমন করে শুয়ে পড়লো কেন? এই কি হলো গো? হ্যাঁ গা, শুনছো? কি এর তো কোনো সারা শব্দ দিচ্ছে না। এখন আমি কি করি? কি করি? কাকে ডাকি? কাকে ডাকি? ওই তো বিজ্ঞানী যাচ্ছে, ও কি একবার ডাকি। এই যে শুনছেন? আপনাকে বলছি, শুনুন। আমায় কিছু বলছেন? একবার আমাদের বাড়িতে আসুন না, ওনার শরীরটা খুব খারাপ হয়েছে, খুব। একবার আসুন। সে কি, গোপালের শরীর খারাপ? চলুন তো দেখি। ওই দেখুন, এই মাত্র রাজবৈদ্যের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসে কেমন অচেতন হয়ে পড়েছে, একটু দেখুন না। মনে হচ্ছে খাওয়া থেকে এই বিপত্তি। বৌঠান, আপনি তাড়াতাড়ি এক গ্লাস তেঁতুল জল করে আনুন দেখি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওকে বমি করাতে হবে। হ্যাঁ। গোপাল, চোখ খোলো গোপাল। আমি কোথায়? তোমার বাড়ির দাওয়ায় শুয়ে আছো। খাট থাকতে দাওয়ায় শুয়ে আছি কেন? সেসব কথা পরে হবে, আগে এই তেঁতুল জলটা খেয়ে নাও তো। এই খানিকটা বমি হয়ে গেলে সুস্থ বোধ করবে। নাও গোপাল, তেঁতুল জলটা খাও। হ্যাঁ, খাও। এতক্ষণে মনে হয় রাজবৈদ্যর ওষুধের কাজ শুরু হয়ে গেছে। এরপর থেকে গোপালের হাত পা কাঁপতে শুরু করে দেবে, মাথা আর কাজ করবে না। কি আনন্দ, কি আনন্দ! অনেকটা বমি হয়ে যাওয়ার পর এখন কেমন বোধ করছো গোপাল? ভালো, এখন বেশ সুস্থ বোধ করছি। আচ্ছা, তোমার কি হয়েছিল বলো তো? ওই রাজবৈদ্যর বাড়ি পায়েসটা খাওয়ার পর থেকেই শরীরটা কেমন করতে লাগলো। কি করে যে বাড়ি এসেছি সে কেবলমাত্র আমিই জানি। শরীর ঝিমঝিম করছে, হাত পায়ে যেন বল নেই, চোখে অন্ধকার, মাথার মধ্যে সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল। তার মানে ওই পায়েস থেকেই বিষক্রিয়া শুরু হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ওই পায়েস আর কে খেয়েছিল? শুধু আমি। কেন, রাজবৈদ্য খায়নি? না, তার নাকি রক্তে শর্করা বেড়েছে, তাই ওই পায়েস ছোঁয়নি পর্যন্ত। আচ্ছা বিজ্ঞানী, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? মনে তো হয় তাই। তাহলে চলো তো চুপি সারিয়ে একবার রাজবৈদ্যর বাড়ি থেকে ঢুঁ মেরে আসি। কিন্তু এই শরীরে? হ্যাঁ, ভূমির সাথে সব বিষ বেরিয়ে গিয়ে
এখন আমি পুরোপুরি চাঙ্গা। কি গো, কাজ তো করে দিয়েছো, এবার মন্ত্রী মশাই আমাদের পাকা বাড়ি বানাবার টাকা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে দেবে, ঠিক দেবে। দিলেই ভালো। কি ব্যাপার, গোপাল আর বিজ্ঞানী এখনো রাজসভায় গড়হাজির কেন? আগে গোপাল কাল হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছিল। সে কি হয়েছিল? হঠাৎ করেই হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল, তার উপরে চোখে অন্ধকার, মাথা ভুঙো। তাহলে তো আমার ওষুধ কাজ করতে শুরু করে দিয়েছে। না না না, এ তো ভালো কথা নয়। আমি এক্ষুনি একবার গোপালকে দেখতে যাব। রাজবৈদ্য, তুমিও চলো আমার সঙ্গে, গোপালের চিকিৎসার প্রয়োজন। আমিও যাব গোপালকে দেখতে। আমরা সকলেই যাব। গোপালের নিশ্চয় খুব বাড়াবাড়ি হয়েছে, তাই মহারাজ সকলকে নিয়ে গোপালের বাড়ি যাচ্ছেন। যাই, কাল থেকে রগরটা দেখে আসি। এই যে, কেমন আছো গোপাল? কাল তো প্রায় মরতে বসেছিলাম, কিন্তু তেঁতুল জল খাইয়ে বিজ্ঞানী আমায় বাঁচিয়েছে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। যা, এবারেও গোপালের কোনো ক্ষতি করতে পারলাম না। এই যে নিন মহারাজ। আহা, এইসব আবার কেন? কাল আমার কত বড় একটা ফাঁড়া কাটলো বলুন তো, তাই আজ একটু মিষ্টিমুখ আপনাদের করতেই হবে। আমি তো মিষ্টি খাবো না, আমার রক্তে যে ওই শর্করা। সে তো পায়েসে, পাতলা রসে বানানো এইটুকু রসগোল্লা খেলে কিচ্ছু হবে না। নিন নিন, খান খান। কি হলো রাজবৈদ্য, রসগোল্লা মুখে দিয়ে তুমি কাঁদতে শুরু করে দিলে কেন? আমি 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 বড় পাপী, আমি বড় পাপী। বাড়িতে নেমন্তন্ন করে গোপালের পায়েসে আমি এমন এক বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যা খেলে ওই মানুষের স্নায়ুতন্ত্র অবশ হয়ে যায়, চিন্তা শক্তি আর কাজ করে না। সে কি, এইসব কি সত্যি? এই সব সত্যি মহারাজ, এই সব সত্যি। আমায় শুলে দিন মহারাজ, আমায় শুলে দিন। কিন্তু এসব কথা এখন বলছো কেন? আসলে ওনার রসগোল্লায় আমি এমন এক আরক মিশিয়ে দিয়েছি যে যেটা খেলে মানুষ তার পাপের কথা হড়হড় গড়গড় করে বলে ফেলে। আর গোপালের কথা মতো ওই আরক আমি এনে দিয়েছিলাম। কিন্তু রাজবৈদ্য, কেন করেছিলে এই কাজ? ওই মন্ত্রী মশাই আমাকে এই কাজ করতে বলেছিল মহারাজ। পরিবর্তে আমার ওই পাকা বাড়ি করে দেবে বলেছিল। এখানেও মন্ত্রীর শয়তানি! সেনাপতি, এক্ষুনি গিয়ে মন্ত্রীকে ধরে নিয়ে এসো। সর্বনাশ করেছে। এই যে, আমায় এখন পালাতে হবে। ওরে বাবা রে! মহারাজ, মন্ত্রী মশাই পালাচ্ছেন। দাঁড়াও বলছি। ওরে বাবা রে! দাঁড়াও বলছি। এই বলি, সকাল কি হয়নি নাকি? এখনো মটকা মেরে শুয়ে আছো যে বড়? এই উঠবে নাকি? ওই আবার পাশ ফিরে শুলে বলি, বাজারটা কে যাবে ভূতে? আমার আর সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে? বরং একটা পেতনি আছে, রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায়। আমি পেতনি? আমি কি তোমাকে বলছি নাকি? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, থাক। আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি চলে যাব। আমি আজই আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব। আমায় পেতনি বলল। মা,
চলে এলাম। যাক, এই যাত্রার তাহলে মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া হলো না। বাবা, বাবা টুকি, বাবা চলে এলাম কয়েকদিনের জন্য, থাকবো বলে আপনাদের সাথে। ভালো আছেন তো বাবা? ছিলাম বাবা, এখন নেই। তোমার মতো আপদ এলে কি করে ভালো থাকবো? খুব ভালো আছি বাবা জীবন, খুব ভালো আছি। আমি বাজারে যাচ্ছি, তুমি মুখ হাত ধুয়ে বাতাসা মুড়ি খাও। বাবা, বাবা বাজার যাচ্ছেন? যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন? কতদিন যে বেলে মাছের সর্ষের ঝাল খাইনি, কি বলবো আপনাকে। বেলে মাছ? বাবা জীবন, মাসের শেষ, আমি হেলে আছি, তাই বেলে না পেলে কিছু মনে করো না। হ্যাঁ, কি বলি? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই, সে মুখ ফুটে চেয়েছে। বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে। বেলে না আনলে আমি বাড়িতে আগুন জ্বেলে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, বলে দিলাম। হ্যাঁ, কি হলো? গোপালের এত দেরি হচ্ছে কেন? কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ। তাই তো দেখছি। না না না, এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আপনি তো কিছু বলেন না, তাই ও একেবারে সাপের 5 পা দেখেছে। মহারাজ, মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন, আপনার কিছু বলা উচিত। আজ আসুক গোপাল, আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী। কি আনন্দ হচ্ছে! যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায়, কি ভালোই না হয়। আমার চাকরিটা থাকলে হয়। আজ বেলে আমাকে ফেলে দিল, আজ মহারাজকে কি বলবো? কিচ্ছু তো বুদ্ধি মাথায় আসছে না। ভগবান! ও গোপাল দাদা, ওপরের ভদ্রলোক কথা শুনলেন? না, এই শুনবে শুনবে করছেন। ও না, গোপাল দাদার মাথাটা সত্যি গেছে। আসুক, আসুক আজ গোপাল, আসুক। আজ ওর একদিন কি আমার একদিন। আসুক, আসুক না গোপাল, দেখি দেখি কতক্ষণে আসে। কি যে করি, কাঁপে প্রাণ গোপালের তরে, দুষ্টু মন্ত্রীর আস্ফালনে মন ভয়ে মরে। মহারাজ, মহারাজ, গোপাল আসছে। এই যে গোপাল, কি ব্যাপার, কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি এলে যে? মানে একটু সমস্যা চলছে মহারাজ, তাই একটু দেরি হয়ে গেল। এটাকে একটু দেরি বলে বুঝি? মহারাজ, গোপাল বোধহয় কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে। গোপাল, গোপাল তুমি মাসোহারা পাও না? আগে মহারাজ, আজ হঠাৎ করে একথা কেন বলছেন? তুমি কি আমাকে দয়া করছো? কি মজাই যে লাগছে। তোমাকে কিছু বলা হয় না বলে সাপের 5 পা দেখেছো না? কাল থেকে যেন রাজসভায় আসতে মোটেই দেরি না হয়। পর পর করে বারুদের মতো জ্বলে ফুস করে নিভে গেল। তা মহারাজ, গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখা সম্ভব নয়। তুমি থামো, তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো, তাহলেই আমি একেবারে ধন্য হই। আর গোপাল, আজ তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল। ঠিক আছে মহারাজ। ওদিকে গিন্নির কাউতালি আর এদিকে মহারাজের কোতোয়ালি, জীবনটা একদম মরুভূমি হয়ে গেল। আর ফিরবই না ঘরে, ঘরেও ফিরবো না, মহারাজের কাছেও যাব না। মহারাজ, আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো, আমি চললাম, আর ফিরবো না। মহারাজ, আপনি থাকুন আপনার ওই বোকা মন্ত্রীকে নিয়ে, আর আমার গিন্নিও থাকুক মেয়ে জামাই নিয়ে। বুঝবেন, বুঝবেন? আমার মর্ম আমি না থাকলে বুঝবেন না। রাতটা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই, কাল সকালে হাঁটা দেব। খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে। চোখ বুজে শুয়ে পড়ি। এবার আমার কি হবে? কি রে বাবা, শেষে ভূতের পাল্লায় পড়লাম। রাম 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 রাম।
শেষে ভূতের থাপ্পড় খেয়ে মরতে হবে। হায় 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 হায়, আমার এ কি হলো? এ কি রে বাবা, কোথা থেকে ছিচকা দুনে ভূতের পাল্লায় পড়লাম? সাহস করে একবার গিয়ে দেখি তো। ভাই, মানে ভূত ভাই, কাঁদছো কেন ভাই? ভূত হয়ে তোমার কিসের দুঃখ ভাই? ওরে বাবা রে, মানুষ! রামন 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 রামন। কি কাণ্ড! ভূত হয়ে মানুষকে ভয়? ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে। ভাই ভূত, তুমি কাঁদছো কেন? আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই। এ তো নতুন রকমের ভূত, ভীতু ভূত। একে আমার ভয় নেই, এ তো দেখি আমাকেই ভয় পাচ্ছে। তা ভূত ভাই, তোমার ভয় লাগছে কেন? আসলে আমি কালই সবে মরেছি কিনা, নতুনদের বড় জ্বালা। আমাকে নতুন পেয়ে পুরনো ভূতরা কি পেছনে লাগলো, তাই এই বাঁশবাগানে চলে এলাম। এখানে একদম একা, কেউ কোথাও নেই তো, তাই। একা একা তো কি হয়েছে? আমি তো জন্মে শুনিনি যে ভূতে একা থাকতে ভয় পায়। তাতে কি, ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি? আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন, কাউকে চিনি না, জানি না, কি যে করি মানুষ ভাই। ও, কাল মরেছ? তাহলে তোমায় নতুন ভূত বলে ডাকবো। এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই, সকালে বাজারটা করে দেবে। মন্ত্রীকে একটু শায়েস্তা করতে হবে। শোনো ভূত ভাই, বউয়ের জ্বালায় পালিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম, বুঝলে? তুমি আমার সাথে চলো, আমরা আজ থেকে একসাথে থাকবো। তুমি থাকবে আমার ঘরের ছাদে, তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও। ঠিক আছে মানুষ ভাই, আমি আজ থেকে তোমার সাথে থাকবো, তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকবো। বাজার রইল গো গোপাল ভাই। বাহ, তুমি তো খুব কাজের ভূত আছো। যাও, চালে উঠে পড়ো, বিশ্রাম নাও। মা, তুমি কখন এলে? অনেক রাতে। ওঠো ওঠো, এবার বাজার যেতে হবে, ওঠো। বাজার আমার মাথার কাছে। ও মা, তাই তো গো। হ্যাঁ, বাজার নিয়ে আর ভেজার ভেজার করবে না তো। এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে। তুমি কখন এলে, কখন আবার বাজারে গেলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গো। তোমার বেশি বুঝে কাজ নেই, আম খাওয়া কাজ, আম খাও, আম গাছের কটা পাতা গুনতে যেও না। আর শোনো, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, হ্যাঁ? তারপর স্নান করে রাজসভায় যাব। মহারাজ, আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি। দিনকাল যা পড়েছে, কারো সাথে মন খুলে কথা বলা যায় না, খুব খারাপ লাগে। তা ঠিকই বলেছ মন্ত্রী, কাউকে আর বিশ্বাস করা যায় না। আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে ঘেঁষতে দিই না। ও তাই বুঝি? তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায়, এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল। তা মন্ত্রী, বটা ঘটা সম্পর্কে তোমার কি মত? আবার গোপালের কায়দাবাজি শুরু হলো। এই মহারাজের আশকারাতে গোপাল এত বাঁচা। কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ। ও বাবা, মন্ত্রী মশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন। মন পরিষ্কারের সাবান মন্ত্রী মশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে, এই বিশ্বাস আছে। মন্ত্রী মশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে। আমি খুব দুঃখিত মন্ত্রী মশাই, আপনাকে আঘাত করার জন্য। আর কোনোদিনও আপনার সাহস, আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রী মশাই। এইটা গোপাল ঠিক করেছ। সাধু সাধু গোপাল। গোপাল চাইল ক্ষমা, মহারাজ খুশ। মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস। আমাকে সতর্ক থাকতে হবে, নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। আজকের মতো সবাই খানি শেষ। ওই হে নতুন ভূত, চাল থেকে নামো এবার।
বলো গোপাল দাদা। তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না, দেখো না একবার চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে। বলো বলো বলো, কি কাজ করব বলো। ইকিরে বাবা, হ্যাঁ মানুষটা কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? এই কি গো, বলি কার সাথে কথা বলছো? ভূতের সাথে। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ গা, এই তোমার শরীর টরীর খারাপ হলো? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা, মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। রে কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো নতুন ভূত, ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে। তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে। ঠিক আছে গো গোপাল দাদা। যেন কপালে পড়লো। হে মা, কাক আমার মাথায় ইয়ে করে দিল। হ্যাঁ, যা যা, হুস হুস। আচ্ছা, আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে? কি জানি, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই, বাড়ির দিকে যাই। আজ কি হলো? মন্ত্রীটা এত দেরি করছে কেন? সেদিন তো এত বড় বড় কথা বলল। আসুক আসুক, আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব। এই যে মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো যে? মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোপাল বেটা কি করে জানলো? হ্যাঁ, এটা কি গোপালের কারসাজি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও প্রস্তুত আছি। মহারাজ, বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন, তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর কি। মহারাজ, মন্ত্রী মশাইয়ের অতিথি মানে রাজ অতিথি, ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত। বাহ বাহ বাহ, এটা গোপাল তো দারুণ কথা বলেছে। প্রহরী! এই রে, গোপাল আবার খেলে দিল। হ্যাঁ মহারাজ, তারা এখন নেই। নেই মানে? এই যে বললে আছে। ছিল তো, এখন নেই মানে চলে গেছে। আরে এলোই বা কখন আর গেলই বা কখন? ওই মাঝরাতে এসেছিল, ভোর রাতে চলে গেল, তাই না মন্ত্রী মশাই? রাতে এলো, ভোরে গেল, সব কিছু নিয়ে গেল। বুঝলাম। তা মন্ত্রী, কাল যেন দেরি না হয়। সবার কাজ তাহলে শুরু করা যাক। সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না? এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই, শুধু দেখে যান। আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে। মেয়ে জামাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ গো, তোমার উপর খুব চাপ যাচ্ছে না গো? হ্যাঁ, আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বলো তো? কেন গো? না, হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো। তা যাক, গিন্নি যাও, রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। এত রাতে? বলছি এত রাতে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো? ও তুমি বুঝবে না, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো। আমার এক অবতার আছে, তাকে নিয়ে রাজ্যের চারপাশটা ঘুরে দেখতে হয়। যাও যাও, তুমি শুয়ে পড়ো। আজ কোথায় ফেলবো? আজ মন্ত্রী মশাইকে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে। ভাগ্যিস মন্ত্রী গিন্নি নেই,
মন্ত্রীগিন্নি বাপের বাড়ি আর মন্ত্রী মশাই খোলা মাঠে। কিরে বাবা, মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজামশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আমি আমি এখানে কেন? আহা, সেটাই তো আমাদের প্রশ্ন, যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন? বলো কি, মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ঘর থাকতে খোলা মাঠে? মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না। ঘর থাকতে মন্ত্রীমশাই বাইরে কেন শুয়ে? আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না। ওই তো মন্ত্রী মশাই আসছেন। কি মন্ত্রী মশাই, আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে? হ্যাঁ, কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল, তাই তাই ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইলখানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন। বাহ বাহ বাহ। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী। কি যে হচ্ছে। আচ্ছা, খোলা মাঠে শুতে তোমার ভয় করেনি? ওই যে কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি ভাঙবেন এবং মচকাবেন। বটা ঘটা, তোদের সাথে কথা আছে। বলুন, কি কথা? আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে। আপনার বাড়ি? কেন? দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা। এ আবার কি কথা? কই, আপনার এই রোগটা ছিল বলে তো জানি না। আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠছি কখনো পাহাড়ের মাথা থেকে, আবার কখনো খোলা মাঠ থেকে। কি যে হচ্ছে ছাই, কিছুই বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর কথা। আজ একটু আমাকে পাহারা দে। আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ, আমরা আছি। আমায় বাঁচালি। এই ঘটা, আমি যা দেখছি তুই তাই দেখছিস তো? মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন। মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে রে। কি আজ আমি কোথায়? আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম? হ্যাঁ, না যাই, নিজের বাড়ি যাই। শুনলাম কাল রাতে তুমি ঘুড়ির মতো উড়তে উড়তে আমার ছাদে এসে লাটকে পড়ে গেলে। মা, ঘড়ির মতো উড়ে উড়ে রাজবাড়ির ছাদে লাটকে পড়ে গিয়ে মন্ত্রীমশাই কাঁদে। যাও মন্ত্রী যাও, তুমি আজ বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে মহারাজ। গোপাল,
গোপাল একটু আসবে, তোমার সাথে একটা কথা আছে। যাও গোপাল, যাও মন্ত্রীর সাথে আলোচনা সেরে এসো। যথা আজ্ঞা মহারাজ। বলুন মন্ত্রী মশাই। গোপাল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাঁচাও। আমার সাহস নেই, আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে। ঠিক আছে, আজকের পর থেকে আপনার কিচ্ছুটি হবে না। শুধু একটা কথা মনে রাখবেন, অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন। মনে রাখবো গোপাল। মহারাজ, আর অঘটন ঘটবে না, কথা দিলাম। আচ্ছা, মন্ত্রী আকাশে উঠলো কি করে? ইন্দ্রজাল, জাদু। কি হলো? মন্ত্রী এখনো এলো না কেন? রাজসভার কাজ তাহলে শুরু হবে কি করে? না না না, এ তো ভালো কথা নয়। নিয়মানুবর্তিতা আবার নতুন করে শেখাতে হবে দেখছি। আসতে হলো দেরি, খাচ্ছিলাম যে মুড়ি, সঙ্গে তেলে ভাজা, তাই মহারাজা। এ আবার কি? তোমার শরীর ঠিক আছে তো? শরীর আমার চাঙ্গা, মনে লাগলো দাঙ্গা, নেই সাঙ্গা পাঙ্গা। তোর কি যে চলছে? এটা কি পাগলা কারো? চাঙ্গা দাঙ্গা ঠিক আছে, সাঙ্গা পাঙ্গাটা কি? ওই সাঙ্গ পাঙ্গকে ছন্দে মেলালাম আর। তোমার কি হয়েছে বলো তো? মাথার কোনো গোলমাল দেখা দিল নাকি? না মহারাজ, আমার প্রতিভার বিকাশ ঘটেছে। এটা প্রতিভার বিকাশ না প্রতিভার বিনাশ মহারাজ? মন্ত্রী মশাই কবি, দিন না একটা ছবি, গলায় টাঙিয়ে রাখি, আরশোলা এখন পাখি। দারুণ বলেছো, আরশোলা এখন পাখি। তা মন্ত্রী, তোমাকে এখন কোথায় রাখি? এই দেখো, আমিও কেমন ছন্দ মিলিয়ে দিলাম। কোথায় আর রাখবেন মহারাজ, আপাতত পাগলা গারদে রাখুন। করো করো, যত ইচ্ছা তামাশা করো, একদিন দেখবে কবি হিসাবে আমার জগৎ জোড়া নাম। তখন নাম হবে জগৎ জোড়া, আমি হব পাগলা ঘোড়া। হচ্ছেটা কি? এই মন্ত্রী থামো, তুমি তো আমাদের সবাইকে দেখছি পাগল করে দেবে। কাল অব্দি তো ঠিকই ছিলে বাবা, তা আজ হঠাৎ কি হলো? আমি আমাকে আজ চিনতে পেরেছি। মানে এতদিন চিনতে পারোনি? আজকেই তুমি তোমাকে চিনতে পারলে? পাগলরা নিজেদের চিনতে একটু দেরি করে মহারাজ। মন্ত্রী না হয়ে আমি কবি হতে পারতাম। কবি হলে কত ভালো হতো। কাল রাতে আমি প্রথম যে কবিতাটা লিখি সেটা শোনাই। লাল ঝুঁটি কালো চুল, হাতে নিয়ে গোলাপ ফুল, চোখে পড়লো কালো ঝুল, বউয়ের কানে সোনার দুল। কি হে সভা কবি, কবিতাটা কেমন? আমি লিখে এনেছি মহারাজ, আপনি একটু পড়ে দেখবেন। এই নিন মহারাজ। কেমন করে বলি, সব কবিতা গেলাম ভুলি। মহারাজ, এবার আমি চলি। মন্ত্রী মশাইকে থামাতে হবে। মহারাজ, আপনার যদি আজ্ঞা হয় তবে একটা কথা নিবেদন করব। করো করো করো। মহারাজ, মন্ত্রী মশাই আপনাকে কিছু বলতে চায়। এটা মন্ত্রী মশাই সরাসরি আপনাকে বলতে পারছেন না, আপনি একান্তে জিজ্ঞেস করুন। আমরা চলি। এমনিতে আজ একটু গুরুপাক হয়ে গেছে, পেটটা ঠিক নেই মহারাজ। ঠিক আছে, যাও তবে। কবিতা ছেড়ে কথ্য ভাষায় বলো, তোমার কি দরকার? যা দিনকাল পড়েছে ওই মাইনেতে আর চলছে না। একটু উপরি পয়সা না পেলে আর চলছে না। বউয়ের বাড়ছে বায়না, চাই অনেক গয়না, আর আমি দেখছি আয়না। থামো 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 থামো, কবিতা থামাও। তুমি কি ভাবলে তোমার ওই ভুলভাল কবিতা শুনে তোমার মাইনে একেবারে বাড়িয়ে দেব? হ্যাঁ, রাজ্য এখন খুব সংকটে। যাও যাও যাও, মন দিয়ে কাজ করো। তবে তাই হোক মহারাজ, আমি তবে আসি আজ। একটু জল দাও তো। বলি কি গো, আজ এত তাড়াতাড়ি এলে? পেটটা খুব কামড়াচ্ছে গিন্নি,
একটু গুরুপাক হয়ে গেছে। ওই 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 নোলা সামলাতে পারে না, খাওয়া চাই। বয়স বাড়ছে, সে খেয়ালটা তো মোটে রাখো না। নাও, কোথায় ভাবলাম যে রাসের মাঠে যাত্রার দল এসেছে, বাচ্চাগুলোকে নিয়ে তোমাতে আমাতে যাব, তা না। ওই দেখো, এক্ষুনি এসে পড়বে বাচ্চাগুলো, তখন যে কি বলবো ওদের। ও গোপাল দাদু, চলো যাত্রা দেখতে যাব। ও দিদা, তুমিও চলো, তাড়াতাড়ি না গেলে ভালো বসার জায়গা পাবো না। যাত্রা, এই তোদের গোপাল দাদুর পেটে গড়বড়, আজ যাওয়া হবে না, বুঝলি? ওরা আশা করে এসেছে, তুমি নিয়ে যাও। ও দিদা, তুমি নিয়ে চলো। আমাদের তুমি নিয়ে চলো না দিদা। যাও না গিন্নি, অত করে বলছে। আমার শরীরটা খারাপ না হলে আমি তোমাদের সবাইকে নিয়ে যেতাম। ও দিদা, তুমি আমাদের নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাব, একটা শর্তে। কি শর্ত দিদা? ভালো করে মন দিয়ে লেখাপড়াটা করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা মন দিয়ে লেখাপড়া করব। আমি কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে রোজ খবর নেব। তাহলে তুমি একটু গড়িয়ে নাও, কেমন? আমি এদের নিয়ে যাত্রা দেখতে যাচ্ছি। আর একটা কথা শোন, যাত্রার গল্পটা কিন্তু আমায় বলতে হবে। বলবো গো দাদু, বলবো। আমরা এখন যাই। আয় বাবারা আয়। ওদিকে কি হলো কে জানে, মন্ত্রী মশাই তো ভারী শিয়ানা। হ্যাঁ, আবার যে কি মহারাজের কানে ঢালবেন কে জানে। কিরে, কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে দিদা। এবার সব গল্পটা গোপাল দাদুকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, বলিস। তা একটু তাড়াতাড়ি পা চালা দেখিন। এই চালা চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল 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 চল। কি দারুণ যাত্রা দাদু। তোদের ভালো লেগেছে? বাহ, তা হ্যাঁ রে, খুব ভিড় হয়েছিল। 3 গ্রামের লোক এসেছে, তো ভিড় হবে না? জানো দাদু, আমাদের মন্ত্রী তার বউকে নিয়ে যাত্রা দেখতে এসেছিল। ও, মন্ত্রী মশাইও যাত্রা দেখতে গিয়েছিল? বাবা, মন্ত্রীর বউয়ের কি গুমর, মাটিতে যেন পা পড়ছে না। যেতে দাও গিন্নি, যেতে দাও, যার যেমন রুচি। তোমরা বসে বসে গল্প করো, আমি রান্না বসাই। এই বাবারা, তোরা কিন্তু খেয়ে যাবি, কেমন? গোপাল দাদু, কি মজার গল্প। জানো দাদু, একটা ছেলে না ঘরে ইচ্ছে করে লুকিয়ে থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল। কেউ জানতে পারলো না? না, যাত্রা শেষে সবাই জানতে পারলো যে ওই ছেলেটা বাড়িতেই লুকিয়ে ছিল। বাবা, কি বিচ্ছু ছেলে রে বাবা, সবাইকে একদম নাকের জলে চোখের জলে করলো। আমাদের খুব খুব ভালো লেগেছে। দেখিস, তোরা আবার যেন এই ধরনের বিচ্ছুমি করিস না। না গো দাদু। যাত্রাটা বেশ ভালো, কি বলো গিন্নি? এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখলাম। এই যাত্রা থেকে? বাবা, বলো কি? তা কি শিখলে গো? মাঝে মাঝে এই ধরনের শিক্ষামূলক যাত্রা দেখা উচিত। আবার ভনিতা করছো, সোজাসুজি বলো না গো। ছেলেটার কি বুদ্ধি দেখলে? ওই ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে। ওই ছেলেটার বুদ্ধি ধার করে আমি 2 পয়সা কামিয়ে নেব। বাঁধা মাইনেতে চলছে না, এত খরচ সামলাতে পারছি না, তাই ওই বুদ্ধিতেই চলতে হবে। কি করে? তোমার সাহায্য লাগবে গিন্নি। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল বেঁকাতে হয়। তুমি কাল মহারাজের কাছে গিয়ে বলবে, মহারাজ, কাল রাত থেকে মন্ত্রী মশাই নিখোঁজ। এই দেখুন, অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে চিঠি দিয়েছে। 5000 স্বর্ণমুদ্রা মুক্তিপণ চেয়েছে। আমি অবলা নারী, কোথায় পাবো এত মুদ্রা? 2-3 দিনের মধ্যে আমার হাতে না পাঠালে আপনাদের মন্ত্রী মশাইকে গুম করে দেবে। মহারাজ, আপনাদের মন্ত্রী মশাইকে বাঁচান।
কাল নিখোঁজের যাত্রা দেখে আজ মন্ত্রী মশাই নিজেই নিখোঁজ। ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে। আহা, আগে কেঁদো না, আমি দেখছি। গোপাল, এ তো ভয়ঙ্কর কথা। কি করা যায়? ও গোপাল, কিছু বলো। আহা, কি ভাবছো? মন্ত্রী মশাইয়ের অপহরণের কথাই ভাবছি মহারাজ। হ্যাঁ, এতে আবার ভাবাভাবি কি আছে? শুনলে তো, 5000 স্বর্ণ মুদ্রা। আমরা 2 দিন সময় নেব। আমাদের অপহরণকারীকে তো খুঁজে বার করতে হবে। কার এত সাহস যে আমাদের রাজ্যে এসে অপহরণ করে? আজ মন্ত্রী মশাইকে করেছে, কাল যদি সভাকবিকে করে তাহলে? উমা, এ কি জ্বালা! কি শোনালে গোপাল? আমার এমনই হবে কি মন্দ কপাল? যাতে না হয় তার জন্যই তো অপহরণকারীদের খুঁজে পাওয়াটা খুব জরুরি। এই গোপালটাই না সব পণ্ড করে দেয়। মহারাজ, ওরা যদি মন্ত্রী মশাইয়ের কোনো ক্ষতি করে, আমি কোথায় যাব? না, মন্ত্রীর কোনো ক্ষতি হবে না। এটা তো ভয়ানক কথা মন্ত্রী গিন্নি। আমাদের তো সুরক্ষার বিষয়টা দেখতে হবে নাকি? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা 2 দিন সময় নেব। মহারাজ, অপহরণকারীদের লেখা চিঠিটা একটু দেবেন? মহারাজ, একটু ভাবতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে মন্ত্রীকে আমি খুঁজে বার করবই। সেগুড়ে বালি, এবার মন্ত্রীকে খুঁজে বার করা অত সহজ নয়। তোমার গোয়েন্দাগিরি এবার শেষ। ঠিক আছে, 2 দিন বুকে পাথর চাপিয়ে থাকবো মহারাজ। বলছেন যখন, ঠিক আছে। না, আজ আর রাজসভাতে ঠিক মন লাগছে না। সভা কাজ আজকের মতো মুলতুবি রইল। হে ঘটা, এত বাজার কেন গো? বাড়িতে অতিথি এসেছে নাকি? হ্যাঁ গো গোপাল দাদা, বাড়িতে একজন এসেছেন তো, তার জন্য এই ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছি। শুনেছে তো মন্ত্রী মশাই নিখোঁজ? মুক্তিপঞ্চে চিঠি দিয়েছে অপহরণকারীরা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবরের কি দরকার? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু মন্ত্রী মশাইয়ের সাথে তোমাদের যা দহরম মহরম, তাতে তোমাদের এই কথাটা খাটে না গো। এই রে, কিছু গোলমাল করে ফেললাম না তো? না, আসলে ওই আমরা 3 দিন ধরে আমাদের অতিথিকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে এই ঘটনাটা আমাদের কানে আসেনি আর কি। গোপাল দাদা এইবার খবর নেব। তা তোমাদের অতিথি কতদিন থাকবে? ঠিক বলা যাচ্ছে না। ও, তবে তো তোমাদের ভারী বিপদ। না, বিপদ কেন? মানুষের কাছে মানুষই তো আসবে। চলি গো গোপাল দাদা, হ্যাঁ চলি। না, বটার ঘটার কথায় কেমন সন্দেহের গন্ধ পেলাম। নজর রাখতে হবে। ওরে আমার বানর সেনারা, আমি তোদের কথাই ভাবছিলাম। বাবা, এত তাড়াতাড়ি চলে এলে যে? রাজসভা কিছুদিনের জন্য মুলতবি থাকবে। কেন গো? মন্ত্রী মশাই নিখোঁজ। মানে কি বলছো গো? সে কি গো গোপাল দাদু? হ্যাঁ রে বাবা, তোদের কালকে যাত্রাতে যেমন ছেলেটা হারিয়ে গিয়েছিল, আজ তেমন মন্ত্রী মশাই হারিয়ে গেছে। মহারাজের কাছে আমি কথা দিয়েছি যে আমি 2 দিনের মধ্যে নিখোঁজ মন্ত্রীকে খুঁজে দেব। উমা, কিভাবে গো? আরে আমার তো বানর সেনা আছে, আমি তো জানি আমি ঠিক 2 দিনের মধ্যেই মহারাজের কাছে মন্ত্রী মশাইকে খুঁজে নিয়ে যাব। শোন বাবারা, বটা ঘটার উপর নজর রাখলেই তোরা মন্ত্রী মশাইকে খুঁজে পাবি। আর যদি 2 দিনের মধ্যে মন্ত্রীকে খুঁজে দিতে পারিস, তবে ওই যাত্রাপালার পোশাকের মতো পোশাক তোদেরও কিনে দেব। তোরাও যাত্রা করবি। কিরে, পারবি তো? পারবো গো দাদু, এটা তো খুব সহজ কাজ। আমরা পালা করে নজর রাখবো গোপাল দাদু। আজ থেকেই যা করবি সাবধানে করবি বাবু। তুমি আমার বানর সেনাদের চেনো না, এরা অসাধ্য সাধন করে। শোন বাবারা, বটা ঘটা কোথায় যায়, কি করে, সব সময় মতো জানাবে, কেমন? ঠিক আছে দাদু, আজ তাহলে বাড়ি যাই। হ্যাঁ, আয়।
বলছি আমি তো দুদিনের জন্য রাজসভার কাজ মুলতুবি রেখেছিলাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি মহারাজ। কি কাজ? মহারাজ, আপনাকে মন্ত্রীমশাই যে ওনার কবিতা লেখা পাতাটা দিয়েছিলেন সেটা আমাকে দেবেন। আমি দেখব চিঠিটার আর কবিতা লেখার হরফগুলো এক কিনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় মহারাজ, মন্ত্রীমশাই নিজে থেকে বটাঘটার বাড়িতে লুকিয়ে আছে। সেটা অবশ্য আপনার কাছে থাকা কবিতার পাতাটা দেখেই বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আনাচ্ছি। প্রহরী প্রহরী! আর একটা দিন, তারপর ৫,০০০ স্বর্ণমুদ্রা লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসবে। কি মজা! রাস্তায় কাল তো গোপাল দাদাকে দেখলাম। সে কি রে, কিছু বুঝতে পারেনি তো? না, আমরা কি বোকা নাকি? কায়দা করে জানতে চাইছিল। আমি বলেছি আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। বাহ, আমি খুব খুশি হলাম তোরা আমাকে জাহাজ বানিয়েছিস বলে। আজ দুপুরে মাংসটা খুব জম্পেশ করে রেঁধেছিলিস। আজ রাতে কি খাওয়াবি? কচি পাঠার ঝোল। বাহ, ৫,০০০ স্বর্ণমুদ্রা পেতে দে, তারপর তোদের আর কোনো অভাব রাখবো না। পাওয়াচ্ছি স্বর্ণমুদ্রা, দাদুকে সব বলবো। চল চল, গোপাল দাদুর ফিরে আসার সময় হয়েছে। চল দাদুর বাড়ি যাই। এই দেখুন মহারাজ, দুটো হাতের লেখা এক, তার মানে মন্ত্রীমশাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, এক্ষুনি বটাঘটার বাড়িতে লোক পাঠাই, মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরি। না মহারাজ, মন্ত্রীকে মন্ত্রীর দেওয়া ওষুধেই ধরতে হবে। এরকম? বাহ, দারুণ বলেছো। তাহলে আজ থেকেই ঢেঁড়া পেটাতে বলি, কি বলো গোপাল? যথা আজ্ঞা মহারাজ। দিদা, গোপাল দাদু এখনো আসেনি? এই আসবার সময় হয়ে গেছে। কেন রে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ গো দিদিমা, ওই মন্ত্রী মশাই না বটাঘটার বাড়িতে লুকিয়ে আছে। কি তাই তো? হ্যাঁ গো গোপাল দাদু। মহারাজ জানেন? সব জানেন। এ আবার কি গো? একে বলে ওস্তাদের ওপর ওস্তাদি। এবার দেখো কেমন সুরসুর করে মন্ত্রী বেরিয়ে আসে। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের মন্ত্রীগিন্নিকে বটা ঘটা অপহরণ করে রেখেছে। কেউ যদি বটা ঘটাকে ধরিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে। এটা কেমন করে হলো? ওদের এত লোভ! হ্যাঁ, আমার গিন্নিকে অপহরণ করলো পয়সার জন্য। হ্যাঁ, আসুক একবার। এই যে মানিকজ, তোদের এত লোভ, আমার বউকেও অপহরণ করলি পয়সার জন্য? না, এ আমরা করতেই পারি না। গিন্নিমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তাহলে আমার বউ কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি বরং মহারাজের কাছে গিয়ে সব স্বীকার করুন। হ্যাঁ, না হলে অকারণে আমরা জড়িয়ে পড়বো। দোষ না করেও দোষী। এবার আমার মান ইজ্জত সব যাবে। না গেলে আরো যাবে। তবে চল, নিজের ফেলা থুতু নিজেই চাটি।
ওই যে মহারাজ দেখুন, নিখোঁজ মন্ত্রী অপহরণকারীদের সাথে নিয়ে হাজির। মহারাজ, আমার গিন্নি? ঠিক আছে, বহাল তবিয়তেই আছে, তোমার বাড়িতেই আছে। তবে যে ওটা তো কান টানবার জন্য। ও গোপাল, তুমি বলো, এই কান টানবার বুদ্ধিটা তো তোমারই। দেখলেন তো মন্ত্রী মশাই, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। আপনি যাত্রা দেখে পরিকল্পনা করলেন যে আপনি নিজেই নিজেকে গুম করবেন, আর আমি আপনার পরিকল্পনাকে বানচাল করলাম আপনার গিন্নিকে অপহরণের মিথ্যা ঢেঁড়া পিটিয়ে। প্রথম থেকেই আমার বটা ঘটার উপর সন্দেহ ছিল, কারণ আপনার দৌড় তো আমার জানা আছে। ওই বটা ঘটা ছাড়া আর কেউই এই উদ্ভট পরিকল্পনায় আপনার সাথ দেবে না। অতএব 2 2 4 করলাম। 2 2 4 বিধাতার মার, কি চমৎকার। আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। এটা ভুল নয় মন্ত্রী, এটা বোকামি। আমার খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের মহামন্ত্রী আসলে মহামূর্খ। তোমাদের শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাদের শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল। শুনে যা, শুনে যা। মরি 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 মরি, এসো কান ধরে ওঠ বস করি। কিনি ভাত চাপাও, আমি চট করে বাজার থেকে ঘুরে আসছি, বুঝলে? শোনো, বলি বাজার থেকে ভালো দেখে একটা কাঁচা কুমড়ো নেবে। হ্যাঁ, আর দেখো না, দেখো এই ভালো ভেটকি মাছ যদি পাও। আর জ্বালিও না তো, একে উৎকট গরম, তার উপর মাসের শেষ, প্রাণ ওষ্ঠাগত একেবারে। তোমার এই মাসের শেষের গল্প আর আমায় শুনিও না, শুনে শুনে কান পচে গেছে। সাবধানে গিন্নি, পুকুরে জল আনতে যাচ্ছ, অত রাগ দেখিও না। রাগ দেখাতে হলে বাজার করে আমি ফিরছি, তখন বেজার মুখে যা বলবে সব শুনবো। এই যাও 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 যাও, আমাকে আর দরদ দেখাতে হবে না, তুমি বাজার যাও। কিছুতেও শান্তি নেই, কিছুতেও শান্তি নেই। ধুর, পুকুরে ঠান্ডা জলে একটু পা ডুবিয়ে বসি। তোমার কি ভাগ্য গোপাল গিন্নি, তোমার উনিকে সবাই কত মান্নি করে। ওই মান্নি নিয়ে ধুয়ে খেলে হবে? ওই রকম দেখতে লাগে না? আমি তাল পুকুর, এদিকে ঘটি ডোবে না। হ্যাঁ, কি রে বাবা, কি নিন্দুক! আমরা সবাই কত গোপাল দাদাকে সম্মান করি, আমরা কিন্তু সবাই বলা বলি করি। আমাদের গোপাল গিন্নির কি ভাগ্য! হ্যাঁ ভাই, ওই রকম মনে হয়, ওপর থেকে ভেতরে ঢুকলে বুঝতে পারবে। কত ধানে কত চাল। হ্যাঁ, আমি আসি গো, আমার বাসন মাজা হয়ে গেছে, এবার ঘরের কাজ বাকি। তুমি তো জল নেবে আর চলে যাবে। দিয়ে গেলেন, নুনি কাটা খায় নুনের ছিটে দিয়ে গেলেন। আমি মরি নিজের জ্বালায়, একদম তো শান্তি নেই গো। মাথাটা ক্রমে গরম হচ্ছে, গরম হচ্ছে। বাবারে বাবারে বাবা, এই 3টে ডুব দিয়ে মাথা ঠান্ডা করি। 1 ডুব, 2 ডুব, 3 ডুব। এই পায়ে কি একটা ঠেকলো? দেখি তো। বাহ, এটা একটা খুব পুরনো প্রদীপ দেখছি। ভালোই হলো, ঠাকুরের কাছে রেখে দেব। তার আগে একটু পরিষ্কার করে নি। এই তো চকচকে হচ্ছে, চকচকে হচ্ছে।
আমাকে ডেকেছেন মা জননী? কই আমি তো কাউকে ডাকিনি। না না, আমার তো মনে হলো আপনি ডেকেছেন। কি মুশকিল, আমি ডাকিনি, আমাকে বিশ্বাস করুন। তা বললে হবে না, আপনি ডেকেছেন। আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনার জন্য আমি কি করব সেটা বলুন। আমি তো আপনার জন্য করতে চাইছি। ওই যে আপনার হাতে ওই প্রদীপ। হ্যাঁ তো, এই প্রদীপটা আপনার চাই? আরে আরে আরে, না না না, আপনার ভুল হচ্ছে। আমি প্রদীপ চাইনি। আসলে আসলে ওই প্রদীপের মধ্যেই আমি থাকি। আমি প্রদীপের ভূত। ভয় পাবেন না, ভয় পাবেন না। ভূত হিসেবে আপনি এতদিন যা ভেবে এসেছেন সেটা আমি নই। আমি খুব ক্লান্ত আর পরিশ্রান্ত এক নিরীহ ভূত। আমার বয়স 4000 বছর। আমি উপকারী ভূত। ভূত আবার উপকারী হয় নাকি? এ মা গো, ভূত মানে কি ওই লম্বা লম্বা হাত নিয়ে ভয় দেখানো? আপনার কি চাই শুধু বলুন না, আমি এনে দেব। এটাই এই প্রদীপের কামাল। আমি যা চাইবো সেটা আপনি এনে দেবেন, ঠিক আছে? আপনি আমাকে একটা ভালো দেখে এই ভেটকি মাছ এনে দিন। হ্যাঁ ঠিক আছে, আপনি ঘরে যান, আমি ভেটকি নিয়ে আসছি। গিন্নি, এই নাও বাজার। তোমার ভেটকে কিন্তু পাইনি, চুনো মাছ নিয়ে এসেছি, ওটা দিয়ে টক বানাও। সে তো জানি তুমি ভালো মাছ পাবে না, ভেবো না। আমি দারুণ ভেটকি মাছ পেয়েছি গো। তুমি স্নান করে এসো, আমি ভেটকি মাছের ভাজা করে আনছি। হ্যাঁ, ভেটকি মাছ? ভেটকি মাছ কোথায় পেলে? সারা বাজারে তো কোথাও ভেটকি নেই, তুমি কোথা থেকে পেলে? মাছ খাবে যখন মাছই খাবে। কোন দিঘির মাছ, পুকুরের মাছ না সমুদ্রের মাছ, সেটা জেনে কোনো লাভ আছে? ও বাবা, খুব কথা শিখেছে। আর শিখবে নাই বা কেন, আমারই তো সহধর্মিনী। ঠিক আছে গিন্নি, আমি স্নান করে আসছি, তুমি ভাত বাড়ো। আরে আরে, রাগ করো না। এই শোনো না, শোনো শোনো শোনো, একটা বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি তো জল আনতে পুকুরের ঘাটে যাচ্ছি, পথে পায়ে লাগলো একটা প্রদীপ। প্রদীপ? এই দেখো, এটা হলো জাদু প্রদীপ। দেখো দেখো দেখো, এইটা ঘষছি ঘষছি ঘষছি, এই দেখো তো কি হয়। দেখো দেখো, বলুন বলুন মা জননী, আবার কিসের দরকার? এ আবার কি? ও বুড়ো বাবা, আপনার নাম কি? আপনি এত হাঁপাচ্ছেন কেন? আমার কোনো নাম নেই। আমি শুধু 4000 বছর ধরে খেটেই চলেছি। লোকে আমাকে জনাই বলে। আমি হলাম বৃদ্ধ জনাই। আসলে আমি একজন ভূত, প্রদীপের ভূত। ভূত? 4000 বছর ধরে খেটে চলেছেন? আচ্ছা, আপনাকে দেখে তো ভয় লাগছে না? খুব কষ্ট লাগছে। বলুন মা ঠাকুরুন, আবার কি এনে দেব? আর কি ছুটি আনতে হবে না বাবা, যা সুন্দর মাছ এনেছেন। এবার আপনি একটু বসুন বসুন বসুন, গরম গরম ভাত আর মাছ ভাজা খেয়ে একটু বিশ্রাম নিন। তার মানে এই ভেটকি মাছটা এনেছেন ইনি? ভালো, বুঝলাম। তার মানে 4000 বছর ধরে আপনি শুধু খেটেই গেছেন। কি হলো, এত বড় ফস করে শ্বাস ছাড়লেন কেন? সত্যি কথা শুনলে কারো কারো দুঃখ হয় আর কারো কারো রাগ হয়। আমার শুধু দুঃখই হয়। সত্যি তো, শুধু বেগার খেটে গেলাম। এই প্রথম আমাকে কেউ মাছ ভাজা খেতে বললো। এবার আপনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ, চলুন
পুকুরে 3টে ডুব দিয়ে আসি। যা গরম পড়েছে, বৃষ্টির নাম গন্ধ নেই একেবারে। চিন্তা নেই, চিন্তা নেই। আজ বিকেলে তুমুল ঝড় বৃষ্টি আসবে। আজ তাপমাত্রা নামবে। সত্যি বৃষ্টি আসবে? আসবে, আসবে। আমি দেখতে পাই এই বৃষ্টি 3 দিন টানা চলবে। আমার কথাটা মিলিয়ে নিও। ব্যাস ব্যাস ব্যাস, এতেই আমি খুব খুশি। চলুন 3টে ডুব দিয়ে আসি। উফ, বাবা, আর তো পারা যাচ্ছে না। খেয়ে সুখ নেই, শুয়ে সুখ নেই। উফ বাবারে বাবা, কি গরম। এই এই এই, ভালো করে হাওয়া করো। ও রাজজ্যোতিষী, গণনা করে বলো না ঠিক কবে বৃষ্টি আসবে। আমার গণনা অনুযায়ী এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই। কি বলছো? এ তো সাংঘাতিক কথা। না না না, ভালো করে গণনা করো। না মহারাজ, কোনো সম্ভাবনাই নেই। আমি খুব ভালো করে দেখেছি। মহারাজ চিন্তা নেই, আজ বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। তুমি কি আজকাল গণনাও করছো নাকি গোপাল? আমি যেখানে গণনা করে বলে দিয়েছি যে এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই, সেখানে গোপাল বলে কিনা আজ বিকেলে বৃষ্টি আসবে। শুধু বৃষ্টি নয়, সাথে প্রবল ঝড়। 3 দিন এই বৃষ্টির টানা চলবে মহারাজ। এ কি গো গোপাল, তুমি তো দেখি খুব বিশ্বাসের সাথে জোর দিয়ে কথাগুলো বলছো। হ্যাঁ বলছি, তার কারণ ঘটনাটা ঘটবে। হয় আমি পাগল, নয় গোপাল পাগল। আরে না না, তুমি পাগল হতে যাবে কেন? ওই গোপালই পাগল হয়ে গেছে। ঠিক আছে গোপাল, এখন তোমাকে আমি কিছু বলবো না। বিকেলে যদি বৃষ্টি না পড়ে তখন কিন্তু তোমাকে ছেড়ে দেব না। সে তো নয়, বৃষ্টি না হলে যেটা করবেন সেটা বললেন, কিন্তু মহারাজ বৃষ্টি হলে কি করবেন সেটা বলুন। যদি তোমার কথা মতো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। অনেক ধন্যবাদ মহারাজ, আমরা এখন শুধু অপেক্ষায় থাকি। ও বাবা, বলি আপনি একটু মুড়ি খান নারকল দিয়ে। বাবা রে, তুমি তো আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবে দেখছি। এত খাবার অভ্যেস তো নেই আমার। খুব আছে বাবা, খুব আছে। এতদিন তো খেটেই গেছেন, এবার একটু আরাম করুন। আজ থেকে আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে। এর বাইরে আর কিছু হবে না, মনে থাকবে তো? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। ওই যে দোষ্টিগুলো সব এসে গেছে, দোষ্টিগুলো। তাহলে এরাই আমার নাতি নাতনি। আয় 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 আয়, তোরা আয় আয়। কে দিদা? এ তোদের দাদু, নাম জোনাই দাদু। তোদের সাথে খেলবে, তোরা সাথে করে নিয়ে যাবি, আমাদের রাজ্যটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবি। হ্যাঁ না না, আজ আর বেরিয়ে কাজে নেই, এক্ষুনি বৃষ্টি আসবে। তাহলে ভালোই হলো, বৃষ্টির রাতে আমরা তোমার মুখে ওই ভূতের গল্প শুনবো। ওরে শোন শোন শোন, আমি তো একটা ভূত। ভূত কোনোদিন ভূতের গল্প বলতে পারে? তুমি ভূত, গল্প বলবে না সেটা বলো। তোমাকে দেখে তো আমার ভয়ই লাগছে না। কিরে, তোদের ভয় লাগছে? না না। ওরে সত্যি আমি ভূত, আমি প্রদীপের ভূত। আমার বয়স 4000 বছর। হ্যাঁ, আমি একটা প্রদীপ পেয়েছি, সেই প্রদীপের ভূত। হ্যাঁ, পড়লো যেন বাজ। ঠিক শুনেছি তো? ভালো লাগে না কাজ। ঠিক বলেছি তো? কি মহারাজ, শুনতে পাচ্ছেন? আরে ওটা বজ্রপাতের শব্দ। যত গর্জায় তত না বর্ষায়। এখন গর্জাচ্ছে, একটু পরেই বর্ষাবে।
মহারাজ এবার বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি 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 শুনতে। বড় বড় ফোঁটা। এই চলো চলো ছাদে যাই। ও বৃষ্টি উপভোগ করি। মহারাজ দেখলেন তো গোপালের কথাই সত্য হলো। আমি তো গোপালকে উপহারে ভরিয়ে দেব। এই রাজ্যতীষী তোমার গণনা তো পুরো ভুল প্রমাণিত করে দিল। আরে গোপাল এটা বললো কি করে? তা জানতেই হবে। ছাদে নয় গোপাল গোপাল চলো চলো আমরা বরং বাগানে গিয়ে ভিজি। ও বৃষ্টিতে ভিজতে কি মজা। চলো চলো সব ভিজি, আনন্দটা খুঁজি। জনাই বাবা, ও বাবা, বৃষ্টি পড়ছে, আলুর বড়া ভাজবো। আবার আমি তো খেয়ে খেয়ে মরে যাবো। দেখো দেখো একদিনের মধ্যে আমার হাঁপানিটা কমে গেল। আমি আর হাঁপাচ্ছি না, কাশিও কম। এবার তুমি খুব চাঙ্গা হয়ে যাবে দাদু। চাঙ্গা আর হব না, দেখছিস না কোমরটা ভেঙে গেছে। দিদা তুমি তেল গরম করে আনো তো, আমরা জনাই দাদুর কোমরে ভালো করে মালিশ করে দেব। মারে মারে আমার এই সুখ সইবে তো। আচ্ছা তুমি বারবার ওই রকম করে বলছো কেন? এখন তো আমাদের সাথে তোমার ওই প্রদীপ, সুতরাং আর কোনো চিন্তা করো না, তুমি এখন আমাদের সাথেই থাকবে। আমরা তোমাকে খাটাবো না, ঠিক আছে? এই নে তেল গরম করে নিয়ে এসেছি, বলি জনাই দাদুর কোমরে ভালো করে মালিশ কর। হ্যাঁ নাও নাও শুয়ে পড়ো দেখি। তারপর 4000 বছর ধরে প্রদীপের মধ্যে থাকা ভূত এসে তোমাকে বলল আজ বৃষ্টি হবে। হ্যাঁ মহারাজ, আমার সাদা মনে তো কাদা নেই, তাই সব সত্যি বললাম। আরে এই প্রদীপটা হাতাতে হবে। এই প্রদীপটা পেলেই আমার সব আশা পূর্ণ হয়ে যাবে। বটাঘটাকে বলতে হবে। বৃষ্টির দাপট কমলেই তোমার ওই জনাই বুড়োকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবে, আমি তাকে একটু দেখব। ঠিক আছে মহারাজ। কালকের মধ্যেই ওই প্রদীপ আমার চাই। তারপর ওই প্রদীপের ভূতকে দিয়ে এমন একটা প্রাসাদ বানাবো যে রাজামশাই দেখতেই থাকবেন। তারপর আমি এই কৃষ্ণনগরের রাজা হয়ে যাব। মন্ত্রী মশাইয়ের মতিগতি তো ভালো ঠেকছে না। উনি নিশ্চয়ই প্রদীপটা হাতাবার চিন্তা করছেন। যাকে উনি চিন্তা করুন। বাবা নাম, এবার একটু পাঁপড় খাও, বৃষ্টিতে খুব জমবে। তোমার জামাইয়ের আসার সময় হয়ে গেল বাবা। মারে এই বুড়োটাকে তো এবার পুরো অকেজো করে দিলি। এবার কি আর কাজ করতে ইচ্ছে করবে? এখন তোমার একমাত্র কাজ আমাদের রোজ গল্প শোনানো। হ্যাঁ হ্যাঁ, রাজকন্যা রাজপুত্র ভূত আর পেত্নির গল্প। না আমার নাতি নাতনিদের কথা শুনেছ তো? এমনি তো প্রদীপের বাঁধনে চিরদিনের জন্য বাঁধা পড়ে আছি, আবার মায়ার বাঁধনে বাঁধলি রে। কে কাকে বাঁধলো? এই বাচ্চাগুলো আর আপনার গিন্নি। এই দেখুন, আপনি আজ্ঞে করে আমাকে কেন পাপের ভাগী করছেন বলুন তো? আপনি প্রবীণ মানুষ। একদম ঠিক বলেছ গো বাবা, বলছি না একদম আপনি আজ্ঞে নয়। তোমার জামাই ভীষণ রাগী। হ্যাঁ শোন মা, আমার জীবনের অভিশাপ কি জানিস? আমার মুক্তি নেই। কালে কালে আমি এই প্রদীপের মধ্যে বন্দি, আর প্রদীপ তো হাত বদল হবেই। তোদের কাছ থেকে হয়তো আমাকে চলে যেতে হবে। তুমি কাঁদছো দাদু? কাঁদবো না, ভূতেরও অনুভূতি থাকে রে, ভূতেরও কষ্ট হয়। এবার আপনাকে মুক্তি দেব। প্রদীপের কেনা হয়ে থাকা আমি বার করছি। কি ভাবছো গো নতুন জামাই?
তুমি আমাকে মুক্তি দেবে? হ্যাঁ দেব বাবা। আপনি 4000 বছর ধরে সবার দাসত্ব করেছেন, সবাই আপনাকে ব্যবহার করেছে। আমি আপনাকে আর কারো গোলাম হতে দেব না। আমি মুক্তি পাবো, মুক্তি পাবো মুক্তি। আমার এই অভিশাপ ঘুচবে। হ্যাঁ গো দাদু, তুমি মুক্তি পেলে আর আমাদের সঙ্গে থাকবে না? আমাদের ভূতের রাজা রানীর গল্প বলবে না? মুক্তি কোথায় আছে রে? আমি তোদের কাছে বাধা পড়ে গেছি রে। তোরা আমাকে যখন ডাকবি আমি ঠিক চলে আসবো। বাবা, আপনাকে শুধু একদিন একটু কষ্ট দেব। আপনাকে নিয়ে যাব রাজসভায়, সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেব, তারপর আপনার মুক্তি। গিন্নি, এই 3টে দিন প্রদীপটাকে খুব যত্নে রেখো। মন্ত্রীমশাইয়ের নজর পড়েছে। আমি তো মন্ত্রীমশাইকে চিনি। উনি ভাবতে শুরু করেছেন এই বৃদ্ধকে দিয়ে মহারাজকে সিংহাসনচ্যুত করে রাজা হবা। তুমি এসব জানলে কি করে? জানি না, কিন্তু আমি যেন মন্ত্রীর ভেতরটা দেখতে পেলাম গিন্নি। মহারাজ, এই দেখুন, এই হলো প্রদীপ। এই সেই আশ্চর্য প্রদীপ যার ভেতর সেই বৃদ্ধ জনাই থাকে। হ্যাঁ মহারাজ। মন্ত্রীমশাই, এই সেই প্রদীপ যেটা আপনি আমার বাড়ি থেকে চুরি করবার চেষ্টা করেছিলেন। কি বলছো উল্টো পাল্টা? শুধু চুরিই নয়, আপনি স্বপ্নও দেখেছিলেন এই প্রদীপের সাহায্যে মহারাজকে সিংহাসনচ্যুত করে রাজা হবা। মিথ্যে বলছে মহারাজ, মিথ্যে বলছে। তাহলে প্রমাণ হয়ে যাক। মিথ্যে কি সত্য বলবেন এই প্রদীপের বৃদ্ধ। এই আমি প্রদীপ ঘষলাম। বলো আমার জামাই, আমি তোমার জন্য কি করতে পারি? এই মন্ত্রী ষড়যন্ত্রী মশাইয়ের মনের মধ্যে কি আছে একটু জেনে দিন না বাবা। এই দেখো জামাই, দেখুন মহারাজ, স্বীকার করবেন মন্ত্রী মশাই তার ভাবনা আজ। ঘুরুন মন্ত্রী মশাই, ঘুরুন। ওরে বাবা, আমার মাথা ঘুরছে। ঘুরুন মন্ত্রী মশাই, ঘুরুন। বলছি সব সত্যি বলছি। বাবা থামান। থামালাম। এবার বলে ফেলো। বলছি হ্যাঁ, আমি করেছিলাম। আমি চুরি করবার কথা ভেবেছিলাম। গোপাল যা বলছে সব সত্যি। আমি প্রমাণ করে দিলাম। এবার আমার একটা কথা বলার আছে। আমি এই প্রদীপটা এই বৃদ্ধর হাতে তুলে দিলাম। আজ থেকে এই প্রদীপের আসল মালিক হলো এই বৃদ্ধ। আর কেউ এই বৃদ্ধকে খাটাতে পারবে না। সহজে কেউ বড় লোক হবে না। সবাইকে শক্ত হাতে ঠেটে খেতে হবে। খুবই সাধু প্রস্তাব। তা না হলে তো এই মন্ত্রীর মতো সবাই ফকটে বড় লোক হয়ে যাবে। বাবা, এই নিন আপনার প্রদীপ। এইবার আপনি এটাকে নষ্ট করে দিন। যথা আজ্ঞা জামাই। বাড়ি ফিরে গিন্নিকে কি জবাব দেব? বাবা তো চলে গেল। যাকগে, যেতে তো একদিন হবেই। না, তবুও এটা ভালো হয়েছে। আজীবনের দাসত্ব থেকে মুক্তি। এই তো কালও কি জমজমাট ছিল, আর আজ কি গো জামাই, কি ভেবেছিলে বুড়োটা চলে গেছে? না, আমি যাইনি গো। তোমাদের ছেড়ে যেতে পারবো না গো। একটা সুন্দর সংসার দেখে আমার খুব লোভ হয়েছে। নাতি নাতনি, মেয়ে জামাই, আমি আজীবন এই সুখের রসটুকু পান করে যাব। চলে এসো জামাই, আমার মেয়েটা তোমার জন্যই অপেক্ষা করছে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।